আপনার সাফল্যের কথা শুনছিলাম, কিন্তু সেই সাফল্যের কথার মধ্যে অনেক বঞ্চনা এবং অন্যায়, এবং সেই অন্যায়ের প্রতিবাদ যে আপনারা করেছেন সেই গল্পগুলোও চলে এসেছে। এই সাফল্যের গল্পগুলো আসলে শুনতে ভালোই লাগে, কিন্তু এর পেছনে আসলে অনেক গল্প থাকে। সেই পেছনেই যেতে চাই একদম শুরুর থেকে। বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করি, আমাদের প্রত্যেকেরই, যেমন আমারও ক্রিকেটের প্রতি আমার অনেক বেশি আগ্রহ ছিল, ফুটবল খেলেছি, কিন্তু তাইকোয়ান্দো যে একটা খেলা আছে, আমরা সেটা ক্যারাটে বা অন্য মারামারি এরকম অনেক রকম করেই অনেকে সেটাকে বিশ্লেষণ করে বা বিশেষায়িত করে। তবে এই খেলাগুলোকে কিন্তু খুব বেশি আসলে বেছে নেওয়া হয় না, কারণ পছন্দের তালিকায় শীর্ষে থাকে সেই ব্যাডমিন্টন কিংবা ক্রিকেট, ফুটবল। আপনার আসলে তাইকোয়ান্দোটা বেছে নেওয়া হলো কেন? প্রথমত আমার বাবা একটা মাস্টার প্লেয়ার আর কি, এবং সবচেয়ে বড় আমার বাবা তাইকোয়ান্ডো কোচ এবং তাইকোয়ান্ডো ন্যাশনাল রেফারি। আচ্ছা। তো তার আসলে জীবনে একটা ইচ্ছা ছিল যে আমার ছেলে এই গেমস যদি ইমপ্রুভ করে, এই গেমসটা ইমপ্রুভ করুক, এবং এই গেমসটাকে আমি মনে করি আমার থেকে বেশি ভালোবাসে এই খেলাটাকে। এবং আমাকে আমি জন্মের পরে আসলে আমি দেখছি যখন দৌড়াদৌড়ি করি, আমার শরীরে একটা তাইকোয়ান্ডো ড্রেস থাকতো। আমার আসলে আইডিয়া নেই আমি কবে থেকে তাইকোয়ান্ডো শুরু করি। তো যখন আমি তাইকোয়ান্ডোতে আসি, আমি আসার পরে অনেক ছোটো থেকে তাইকোয়ান্ডো করি, কিন্তু একটা সময় আসে যখন আমি ক্লাস 6-এ উঠি, তখন আমি আসলে ক্যারেট কোচিংয়ে পড়াশোনা করি, পড়াশোনার ক্ষেত্রে একটু মনোনিবেশ করি। অ্যান্ড দেন আমার ওজন চলে আসে 80 কেজির মতো। আচ্ছা। এরকম ওজন চলে আসে। অ্যান্ড এই অবস্থায় আসলে টাইকোয়ান্ডো করা আমার পক্ষে পসিবল ছিল না। আমার হাইট ছিল 5 ফিট এরকম। তো তখন আমার আব্বু হতাশ ছেড়ে দিয়েছে, না এই ছেলে কিন্তু হবে না। বাট একটা সময় কি হয়, আমার আব্বু হট করে একটা বিকেএসপি থেকে ফোন আসে যে আমাদের একটা প্লেয়ার লাগবে, তুমি তোমার সিরাজগঞ্জ থেকে খেলোয়াড় পাঠাও। তো আমি জানতাম না বিকেএসপি কি। আচ্ছা। তো আমি হুট করে একদিন আব্বুকে বললাম আমি যাবো। তা আব্বু সাদা মনে বললো যাও ঘুরে আসো। তা আমি বিকেএসপিতে ঢুকলাম, ঢুকে দেখি এই অবস্থা, রানিং করতে হয় সকাল সকাল, শরীরের মানে অনেক শ্রম যায়, অনেক কিছু। বাট আমি তারপরেও কষ্ট করে থাকি ওখানে। অ্যান্ড থাকার পরে আসলে আমাকে ফার্স্ট নেয় না। তো এটা আমি একদম প্রথম বাছাই? হ্যাঁ, প্রথম বাছাই আমাকে নেয় না, কিন্তু আমি এটা বলতে পারি আমি বিকেএসপিতে নিজ যোগ্যতায় চান্স পাইনি। একদম রিয়েল, আমি স্ট্রেট ফর কথা বলতে হবে, আমি বিকেএসপিতে নিজ যোগ্যতা চান্স পাইনি। বিকেএসপিতে আমার বাবার একটা সুপারিশ, বা আমার বাবা তাইকোয়ান্ডো একটা রেফারি, সে বলছিল যে আমার ছেলেকে নেন, ও যদি না পারে। আরো একটা ব্যাপার, তাইকোয়ান্দোর জন্য হয়তো খুব বেশি অ্যাভেলেবল প্লেয়ারই কি আসলে সেই সময় ছিল কিনা? না, ওই সময় ওরকম অ্যাভেলেবল প্লেয়ার ছিল না। তো যার কারণে আসলে আমাদেরকে নেওয়া হয়েছে। আমরা যখন বিকেএসপিতে ঢুকি, শুরুর দিকে আসলে বিকেএসপিতে যদি সবচেয়ে বেশি অবমানিত কোনো প্লেয়ার থাকে সেটা আমি, কারণ আমাকে প্রচুর পরিমাণে অবমান করা হতো, আমার প্র্যাকটিস করতে দেওয়া হতো না, এবং প্র্যাকটিস গ্রাউন্ডে আমি সবার লাস্টে থাকতাম, মাসবি, আমি অনেক মোটা মানুষ ছিলাম। তো সেই ক্ষেত্রে আমাকে আমার যা কোচ ছিল তারা আমাকে প্রতিটা পদে পদে অবমান করতো, এবং প্রতিটা পদে পদে আমাকে এটা মানসিক যন্ত্রণার মধ্যে রাখতো। এটা কারা করতো? যারা আপনার কোচ ছিলেন বা টিচার ছিলেন তারা? হ্যাঁ, এমনকি তারা বলতো তুমি 6 মাসের মধ্যে বের হয়ে যাবা, এরকম ব্যবহার করতো আর কি। তো আমি আসলে একটা হতাশার মধ্যে ছিলাম, এদিকে আমি টেনশনে ছিলাম যে আমি কি করব, আমার বাবা এত কষ্ট করে আমাকে এখানে পাঠাইছে, এবং বাবার পিছনে আরও কিছু লোক ছিল তারা আমাকে সাহায্য করছে। তো সেখানে আমি এই জায়গায় আসলে আমি কিছুই করতে পারতেছি না। তো আমি এখানে কি করবো, আমি আসলে আমার কোনো উপায় নাই। তো এইভাবে করতে করতে আমি আসলে তখন খেলাটাকে একটু সাইড করি, পড়াশোনায় ফোকাস দিই। আমি পড়াশোনা একটু ভালো ছিলাম। তো পড়াশোনা ফোকাস দেওয়ার পরে ক্লাস 8-এর দিকে বরিশাল বিকেএসপিতে আমি একটু পড়াশোনায় ভালো থেকে আমার ক্যাপ্টেন দায়িত্ব দেওয়া হয়, লাইন আপ ঠিক করা, ট্রেনিং ঠিক করা, এগুলো। তো সেখানে একটা প্লেয়ার আসলো ফুটবলের, নাম সুমন নামে একটা ছেলে ছিল, ছেলেটা খুব ভালো খেলতো, একদম মেসির মতো খেলা খেলতো। তো এর আগে 3বার পালাইছিল বিকেএসপি থেকে, বাট ওকে বহিষ্কার করা হয়নি, খেলাধুলা ভালো দেখে। তো চতুর্থবার যখন পলায়, তখন আসলে ওকে ওর বাসা পুলিশ যায়, পুলিশ জিজ্ঞাসাবাদ করে, বলে যে আমাকে র্যাগিং করা হয়েছে। কে র্যাগিং করছে? আমাকে ফয়সাল ভাই র্যাগিং করছে। আচ্ছা। তো আমি ওরা যারা কোচ ছিল, ফুটবলের কোচ, তারাও জানতো যে এই কাজ আমি করবো না। আর একটা কথা হলো যে ও যে রুমের কথা বলে সেই রুম 15-16 দিন ধরে বন্ধ। আচ্ছা। তো ও ধরা খেয়ে যায়। বাট আসলে আমার যে কোচ আছে তার একটা একটা রাগ ছিল আমার উপরে। আচ্ছা। একটা ব্যক্তিগত রাগ ছিল, যার কারণে আমাকে প্রায় সবগুলো স্টুডেন্টের সামনে জামা কাপড় খুলে প্রায় 20-30টা বাড়ি মারে। অ্যান্ড দেন আমি আসলে জাস্ট আমি নিজের সব কিছু মানে একদম সেই কোচটা কে ছিলেন? তার নামটা না বলি, সে পার্সোনাল। তো সে আমি যখন আসলে রুমে আসি, আমি আসলে হতাশ হয়ে পড়তেছিলাম, অ্যান্ড আমার মনে হতেছিল যে আমি বের হয়ে গেলে আমার বাবা কষ্ট পাবে, আমি এখানেও কিছু করতে পারতেছি না। তখন আমার মনে হয়েছিল আমার জীবনের প্রতি কোনো মায়া নাই। অ্যান্ড আমি সবসময় বন্ধু মানুষ কেন পছন্দ করি, আমার লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার লাইফে বন্ধু। কারণ আমি আসলে রাত 2টার দিকে আমি একটা ভুল ডিসিশন নিয়েছিলাম যে আমি সুইসাইড করবো। অ্যান্ড আমি টেবিলের উপর উঠিও, আমি একটু মোটা ছিলাম, তো টেবিলে উঠে আমার বিকেএসপি বেল্টটা আমার ফ্যানের সাথে বাঁধি। অ্যান্ড বাঁধার পর যখন গলায় বাঁধবো, তখন টেবিলটা একটু মানে নড়াচড়া করেন, সাইড হয়ে যায়, অ্যান্ড শব্দ হয়। অ্যান্ড আমার রুমমেটগুলো যারা আছে এরা দেখে যে আমি টেবিলের উপর ধরে এই কাজটা করতেছি আর কি। তো তারা আসলে আসে আমাকে, তো বন্ধু যেমন যা করে আর কি, আমাকে মারলো, অনেক কিছু বুঝাইলো, বাট আমি বুঝতেছিলাম না। তো অনেকদিন পরে যাকে আমি তাইকোয়ান্ডো শিখাইছি তারই একটা গেমস আসে ইন্ডিয়াতে।
তো তখন আমি বুঝতে পারি যে ওকে আমি শিখাইছি তাইকোয়ান্দো, ও আজকে ইন্ডিয়া খেলতে যেতেছে, বাট ও যখন ইন্ডিয়া থেকে আসবে তখন কিন্তু আমার সাথে এখন যে ব্যবহারটা করতেছে সেই ব্যবহারটা নাও করতে পারে। তো তখন আসলে আমার ভিতরে একটা আসে, একটা জেদ আসে যে না, আমার তৈরি হইতে হবে আর কি। আপনার ওই পরের জার্নিটায় যাওয়ার আগে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার কোচরা ছিলেন, বিকেএসপির টিচাররা ছিলেন, বন্ধু বান্ধব ছিলেন, মানে আপনি কি আসলে এতটা হিউমিলিয়েশন বা ইনসাল্টের শিকার হয়েছেন যে আপনার এই ধরনের, মানে আমরা তো খুব কি বলে একদম শেষ পর্যায়ে, ধৈর্যের শেষ পর্যায়ে না চলে আসলে সেখান থেকে এই ধরনের ডিসিশন, আসলে সুইসাইড করার মতো ডিসিশনগুলো আসে না, তো সেইটা একটু জানতে চাই একটু ডিটেইলসে যে আসলে কি ধরনের কথাগুলো বলেছেন টিচার? আপনি একটা জিনিস দেখেন যে বিকেএসপিতে তথ্যমন্ত্রী আসবে, এটা 2016 এরকমই দেখি, আমার খেয়াল নেই ওরকম। তথ্যমন্ত্রী আসবে, আমরা 15 দিন ধরে আমরা কষ্ট করতেছি, আরও বেশি। তথ্যমন্ত্রী আসার জন্য একটা প্রোগ্রাম করা, ডেমনস্ট্রেশন করা, একটা প্রোগ্রাম। আমি তো মোটা মানুষ, আমি তারপরেও আমি কষ্ট করতেছিলাম, তাকে আমি জীবন টিভিতে দেখছি, এটা বাস্তবে তখন ছোট, বাস্তবে দেখার। তো তখন আমরা 15-16 দিন ধরে কষ্ট করতেছি, কষ্ট করার পরে একদম যেদিন আসবে 10 মিনিট বাকি আছে, সেই সময় আমাকে অফিস রুমে বন্দি করে রাখছে। এখন বলছে তুমি তো মোটা মানুষ, তুমি এই প্রোগ্রামে না থাকো। কিন্তু আমি এদিকে তাকে দেখার জন্য 15টা দিন ধরে কষ্ট করতেছি, বাট এক্সারসাইজ করছেন, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, ডেমনস্ট্রেশন প্রোগ্রাম করতেছি। এমনকি আমি সিনিয়র টু সিনিয়র হয়েছিলাম, বাট আমি পানি টানতেছি, সবার পানি খাওয়াইতেছি, সব কিছু আমি করতেছি, বাট তাকে দিন শেষে আমি দেখতে পাইনি। এবং ওটা তো গেছে। তারপরে এটা আপনি কোন ক্লাসে থাকা অবস্থা? তখন ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, 7-এ। তো তারপরে বিকেএসপিতে আমি প্র্যাকটিস গ্রাউন্ডে গেলে আমি যদি একটু স্লো হইতাম বা যদি একটু লেট হইতো, মানে লেট বলতে রানিংয়ে যদি পিছনে থাকতাম, প্র্যাকটিসে বের করে দিত। এবং অকথ্য ভাষা তো গালিগালাজ আছেই, ওগুলো তো স্বাভাবিক। এমনকি সবসময় একটা কথা থাকতো, তুমি কোনোদিনও প্লেয়ার হইতে পারবো না। মানে বিকেএসপির যে আপনাদের রুলস রেগুলেশন বা যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনের সাথে আসলে তারা যেই কথাগুলো বলছে সেটা কি কোনোভাবে যায় না। কিন্তু এখন আমি জানি না তারা কেন করছে। হ্যাঁ, তারা আমার কাছে ক্ষমাও চাইছে এক সময়, এটা আমি লাইফ হিস্ট্রিতে আমি বলতেছি। আমার যখন আমি বিকেএসপিতে আমি আস্তে শুরু করি, তাহলে আমি শেষে আপনি বুঝতে পারবেন বিষয়গুলো কেমন হয়েছে। তো এগুলো যে হওয়ার পরে, এগুলো সব কিছু মানে আমার সাথে লাইফে হওয়ার পরে, যখন আমি ওই যে একটা টাকা খেলাম, টাকা খাওয়ার পরে আমি আসলে মনোনিবেশ করি না, এখন আমার তৈরি হইতে হবে। অ্যান্ড আমি 6 মাস, ওই সময় একটা টাইমিং ছিল যে কোনো ছুটি নাই, ঈদের কুরবানি ঈদের পরে একটা লং টাইম, একদম ডিসেম্বরের ছুটি, অ্যান্ড আমাদের ন্যাশনালের পরে ছুটি। তো এই 4-5 মাসের মধ্যে আমি আমার 80 কেজি থেকে ওয়েট নিয়ে আসি 51 কেজিতে। 4-5 মাসে প্রায় 29 কেজির মতো কমে। হ্যাঁ, ওয়েট করে নিয়ে আসি। অ্যান্ড আসলে আমিও বিশ্বাস করতে পারিনি, কারণ হ্যাঁ, এটা আমার কোচের অবদান আছে, অবমান করুক বা যাই করুক, বাট সে আমাকে প্র্যাকটিস করেছে, সে আমাকে শ্রম দিছে আর কি, যার কারণে আমি এই পর্যায়ে মানে এতটুকু ওয়েট কমাতে পারছি। ওয়েট কমানোর পরে আমার ফার্স্ট ন্যাশনাল ছিল, কারণ সবাই তো অবাক হয়ে পড়ছিল যে এই মোটা মানুষ কীভাবে এইভাবে আসতে পারে। তখন আমার প্রতি একটু অনুপ্রাণিত হয়ে বলছে তুমি এবার ন্যাশনালটা খেলো। এটা কত সাল? এটা 2016, তখন জুনিয়র ন্যাশনাল আর কি। তো খেলো। তো আমি খেললাম। তারপর আমার বাবার সাথে দেখা হয়, আমার বাবা আসে। আমার বাবা এসে আমাকে যখন দেখে, সে আসলে আমাকে চিনতে পারে না ফার্স্টে যে কে। তো যখন দেখার পরে আসলে আমি ফার্স্ট আমার লাইফে, আমার 17 বছর আমার আমার বাবা আমার চোখের পানি কোনোদিন দেখিনি। তো সেদিন আমার বাবুর চোখের পানি দেখছিলাম, বাবু আমাকে জোড়া দেখে বলতেছে তুমি কেমনি এটা করলাম। তো আমিও আসলে অনেক আবেগ হয়ে গেছিলাম। তো দেন গেলাম, তো ট্রেন ন্যাশনাল খেললাম। তো ন্যাশনাল খেলার পরে আসলে আমি গোল্ড পাইলাম, স্বর্ণপদক পেলাম। তো ওইখান থেকে আমার যাত্রাটা শুরু। বিকেএসপিতে আমি কোনদিন সিলভার ব্রোঞ্জ দিইনি আমার লাইফে। আচ্ছা, বিকেএসপিতে আমার যতগুলো ন্যাশনাল হয়েছে, ইন্টারন্যাশনাল হয়েছে, আমি সবসময় গোল্ড দিয়ে আসছি। এবং বিকেএসপিতে ইন্টারন্যাশনাল সুযোগ পাইছি একটা, থাইল্যান্ডে। ওটা ছিল 40টা দেশের মধ্যে, অনেক বড় টুর্নামেন্ট ছিল। ওই টুর্নামেন্টে আমি বাংলাদেশ হিসেবে 2টা গোল্ড পাই। তো এরপরে বিকেএসপিতে সব ধরনের অ্যাওয়ার্ড আমি জিতছি। 2022 সালে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডও আমি নিচ্ছি, 2023 সালে লিজেন্ডারি অ্যাওয়ার্ডও আমি পাইছি। তো দুটা এক পর্যন্ত কোনো আচ্ছা, একটু জানতে ইচ্ছে করছে, যদিও আমরা অনেক মানে কষ্টের গল্পই শুনলাম আপনার কাছ থেকে, কিন্তু এই যে পরবর্তীতে এসে আপনি একটার পর একটা মেডেল জিতলেন, ঠিক কতগুলো মেডেল আছে আসলে আপনার? আমার এখন পর্যন্ত যদি আমি 16 সাল থেকে হিসাব করি, আগেও তো খেলছি, বাট 16 সাল থেকে যদি হিসাব করি, আমার এখন পর্যন্ত 30টার উপরে মেডেল আছে। ও, মানে 30 বার আপনি গোল্ড মেডেল জিতেছেন? মানে 30টার উপরে, অনেক সবগুলো গেম মিলে আমার 30টার উপরে মেডেল আছে। এবং আসলে আমাদের গেমস তো, আমাদের বিগেস্ট প্লেয়ার সিস্টেম ছিল, নর্মাল গেমস খেলতো না ন্যাশনাল বাদে।
আচ্ছা। প্রতি বছর আমার সারা বছরে বসে থাকতাম, বাট ন্যাশনালের জন্য ওয়েট করতাম। তো ন্যাশনাল তো আমি টুকটাক অনেক গেমস ইভেন্টে খেলছি, এবং আমার অনলাইন আমাদের করোনা টাইম কোভিড-19 টাইমেও আমরা ভার্চুয়াল অনেক ইন্টারন্যাশনাল গেম টুর্নামেন্ট পার্টিসিপেট করছি, ফুমসে এশিয়ান গেমস, ফুমসে অনেক ইভেন্টে পার্টিসিপেট করছি। তো ওগুলো সব কিছু মিলে আমার ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে 30টার উপর মেডেল আছে, এবং আমি বাংলাদেশে সবগুলো ইভেন্টে মিলে 14বার চ্যাম্পিয়ন এবং ইন্টারন্যাশনাল 6বার চ্যাম্পিয়ন। আর লাস্ট বাংলাদেশের তাইকোন্ডো অলিম্পিকের পরে যদি কোনো ইভেন্ট থাকে যে যার মূল্যায়নটা অনেক বেশি, ওয়ার্ল্ড কাপ, তো ওই ইভেন্টে আমি বাংলাদেশে এসে পার্টিসিপেট করছি আর কি।